প্রশাসনের যে নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি, তার প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন। জুলাই অভ্যুত্থানের যে কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যদি নিরাপত্তা বিধান করতে না পারা যায়, তাহলে আসলে জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যারা আছে তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগে এবং সরকার আসলে ঠিকভাবে কাজ করছে কিনা, সরকারের অর্গানগুলা জুলাই অভ্যুত্থানের সপক্ষে আছে কিনা, এই ব্যাপারেও সন্দেহের উদ্রেক হয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি গতকাল রাত্র থেকে আমরা দেখছি, সেখানে কিছুক্ষণ আগে মাত্র সেনাবাহিনী যাওয়া, আর যে পুরো 12 থেকে 14 ঘন্টা শিক্ষার্থীরা মার খাচ্ছিল, প্রশাসন নীরবে নিবৃত্ত দেখছিল, কারো কোনো জবাবদিহিতা নেই, সেখানে কোনো উদ্যোগ নেই। এটা কেন হলো, এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন, সে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশাসনের নিষ্ক্রিয়তা, পদক্ষেপহীনতা এবং রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা আপনারা দেখেছেন। এই ঘটনাগুলো দেখে আসলে আমরা শঙ্কিত। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটেছিল এবং তার পরবর্তীতে আমরা যে পরিবেশ পরিস্থিতি দেখতে চেয়েছিলাম, যে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, আমাদের কাছে এখন মনে হচ্ছে যে আমরা ধীরে ধীরে একটা ষড়যন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো কোনোভাবে যদি আটকে যায় বা কোনোভাবে যদি বানচাল করে দেওয়া যায়, তাহলে আমরা যে স্বপ্ন দেখছিলাম স্বপ্ন পুরোটাই ব্যর্থ। ফলশ্রুতিতে আমাদের জুলাই অভ্যুত্থানের যে শক্তি, মূল শক্তি ছাত্র, সেই ছাত্রদের মূল চাহিদার জায়গায় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো। আমি যদি স্পেসিফিকলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বলি, আপনারা হয়তো ইতিমধ্যে অভিযোগ পেয়েছেন, দেখেছেন, ছাত্রদল তাদের পক্ষ থেকে অভিযোগনামা দাখিল করতে গিয়েছে প্রশাসনের কাছে, কিন্তু আমরা নিজেরা তাদেরকেও দেখেছি আচরণবিধি লঙ্ঘন করতে। হলগুলোতে টাকা ছড়াছড়ি হচ্ছে, নামে বেনামে শিক্ষার্থীদেরকে খাওয়ানো হচ্ছে, যেগুলো সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন এবং নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করে, লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এগুলো সম্পর্কে কিছুই জানে না, নির্বিকার। এভাবে যদি আচরণবিধি লঙ্ঘন হতে থাকে, ফেব্রিকেটেড হাইপের মাধ্যমে ভোটারদেরকে ম্যানিপুলেট করার ইয়েটা চলতে থাকে, অর্থের ছড়াছড়ির মাধ্যমে ম্যানিপুলেট করার কাজটা চলতে থাকে, তাহলে আসলে স্বতন্ত্র প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের মাঠটা আর সুষ্ঠু থাকছে না, লেভেল থাকছে না। আমরা এই জায়গাটায় পিছিয়ে যাচ্ছি। বারবার আমরা বলছি, আমরা যখন ডাকসুর জন্য আন্দোলন করেছিলাম, আপনারা জানেন গত নভেম্বর থেকে, 24শে নভেম্বর থেকে ডাকসুর আন্দোলন শুরু হয়েছিল। ডাকসুর আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন রাজনৈতিক সংগঠনগুলো ডাকসু নিয়ে হয়তো ভাবেও নাই, সবাই নির্বিকার ছিল। আমরা যখন ডাকসু নিয়ে আন্দোলন করছিলাম, আমাদেরকে বারবার হাসি দিয়ে তারা উপহাস করে বলতো যে ডাকসু হবে না, যতই করো। আমরা যখন সফলতার ধারপ্রান্তে পৌঁছে যাচ্ছিলাম, তখনও তারা বলছিল ডাকসুর পরিবেশ নাই, এই নাই সেই নাই বলে তারা ডাকসুকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। বড় বড় যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বাদশাস, তারা কেউই সেভাবে ডাকসুর জন্য আন্দোলন তো করেই নাই, খুব একটা বেশি বিবৃতি দিতেও দেখি নাই। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, অনশন করেছি। এত লড়াইয়ের মধ্য দিয়ে যে ডাকসু আমরা এনেছি, সে ডাকসুতে আজকে এসে দেখলাম কি, যারা ডাকসু চায়নি, ডাকসুর জন্য আন্দোলন করেনি, তারাই এখন হেভিওয়েট প্রার্থী। মিডিয়াগুলো পিআর টিমের মাধ্যমে, ফ্যাব্রিকেটেড হাইপের মাধ্যমে তাদেরকে হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে। সেখানে যারা ডাকসুর জন্য খেটেছিল, লড়াই করেছিল, তাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে। তার উপর যদি আবার অর্থের ছড়াছড়ি হয়, হলে হলে যদি খাওয়া দাওয়ার পর্ব চলে, তাহলে তো আসলে কোনোভাবেই আমরা এই ডাকসুতে টিকতে পারবো না। এমন ডাকসু তো আমরা চাইনি। এটা তো শিক্ষার্থীদের ডাকসু হচ্ছে না, এটা রাজনৈতিক দলগুলোর ডাকসু হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা
যে দলীয় দাসত্ব থেকে বের হতে চেয়েছিল, রাজনৈতিক আধিপত্য থেকে বের হতে চেয়েছিল, ঘুরে ফিরে সেই রাজনৈতিক আধিপত্য দলীয় দাসত্বের ভিতরে আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এরকম যদি ডাকসু নির্বাচন করতে হয় তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে ডাকসু আয়োজন করার দরকার ছিল না, তাদের হাতে ক্যাম্পাসকে তুলে দিতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসন উপর দিয়ে নিরপেক্ষতা দেখাচ্ছে, কিন্তু এ পর্যন্ত কোনো একটা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তাদেরকে পদক্ষেপ নিতে আমরা দেখিনি প্রকাশ্যভাবে। আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে সোচ্চার হন। লেভেল প্লেইং ফিল্ড যেন বাস্তবায়ন করা যায়, স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেন মাঠটাকে উর্বর করা যায়, এবং সত্যিকার অর্থে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি, শিক্ষার্থীদের স্বার্থে যারা কাজ করেছে তাদেরকে যেন বের করে আনা যায়, এ ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন, আপনারা সোচ্চার হন। আপনারা আমাদের কণ্ঠস্বর। আমাদের কর্মী বাহিনী নাই, বড় কর্মী বাহিনী নেই, লজিস্টিক সাপোর্ট অত বড় নেই, কিন্তু আমরা আপনাদেরকে আমাদের দর্পণ মনে করি, জাতির দর্পণ মনে করি, শিক্ষার্থীদের দর্পণ মনে করি। ফলশ্রুতিতে আপনারা সক্রিয় হবেন। আপনারা এই দলীয় আধিপত্যের বিরুদ্ধে, রাজনৈতিক দুর্বৃত্তপনার বিরুদ্ধে আপনারা সক্রিয় হলেই আমরা যে স্বপ্নের বাংলাদেশ চাচ্ছি, যে সুন্দর ক্যাম্পাস চাচ্ছি, সেটা আমরা ফিরে পাবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদের সংসদ প্যানেলের জিএস পদপ্রার্থী মাহিন সরকারকে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আপনারা জানেন যে গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ চলছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা যে এখন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়াতে সেভাবে কোনো নিউজ আসেনি। আমরা গতকাল রাত থেকে আমাদের পরিচিতদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন আপডেট নিচ্ছিলাম, এখানে কিভাবে সংঘর্ষ হচ্ছে, কাদের সাথে সংঘর্ষ হচ্ছে। আমরা কারোর পরিচয় জানি না। সরকারের তরফ থেকে কোনো প্রকারের কোনো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি। মাত্র আমরা জানতে পারছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে, 144 ধারা জারি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে কেন্দ্র করে যত মিডিয়া হাইপ আছে